এবার স্রোত সার্থকের সম্পর্কের ফাটলের কথা জানা মাত্রই চরম এক ধাক্কা খেলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত রাইয়ের বাড়িতে রাইকে দেখার জন্য আসে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ও বাড়িতে কী খবর জানিস, তুই বৌমনি আমাকে বললো নীলু নাকি ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে গিয়েছে, আপদ বিদেয় হয়েছে। এই যাত্রায় তুই কোনো মতে কিন্তু আর ওই আপদটাকে আবারও ফের এই বাড়িতে আনার চেষ্টা করিস না। রাই দিদিভাই দোহাই তোর, তুই যদি এরকম কাজ করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি কোনোদিন আর তোকে দিদিভাই বলে সম্মান করবো না এবং তোর কথা কোনো শুনবো না, কানে অবধি তুলবো না। এই কথাটা তুই মাথায় রাখিস। অন্যদিকে রাই বলে রেখেছে, তুই যদি সত্যিকারে আমার কথা শুনিস এবং আমাকে এতটাই মেনে থাকিস তাহলে আমি একটা কথা বলতো, তোর এবং সার্থকের সম্পর্কটার ঠিক কত দূর অবধি এগিয়েছে নাকি তিক্ততার মধ্যেই পরিণত হয়ে রয়েছে বলতে। এখনও পর্যন্ত আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তোর এবং সার্থকের সম্পর্কের মধ্যে এখনও পর্যন্ত কোনো কিছুই ঠিক হয়নি, স্বাভাবিক হয়নি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে যে সম্পর্কটা প্রথম থেকে শুরুই হয়েছিল একটা কন্ট্রাক্ট ম্যারেজে এবং একটা শর্তের উপরে, সেই বিয়েটা কী করে বা সাধারণভাবে চলতে পারে সেটা তুই ভাবলে কী করে বলতো দিদিভাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আচ্ছা শ্রুতি, আমি একটা কথা বলতো, তুই তো নিজেও মনে মনে এই কথাটা বিশ্বাস করিস যে তুই সার্থককে পাগলের মতন ভালোবাসিস, তাহলে তুই কেন সার্থককে নিজের মনের কথাটা খুলে বলছিস না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি সার্থককে ভালোবাসি পাগলের মতন, ঠিক আছে এই কথাটা তুই বুঝতে পারলি, কিন্তু সার্থকের মনে কী আছে এই সম্পর্কে তোর আদেও কোনো রকম কোনো আইডিয়া আছে? তাহলে আমি বোকার মতন হ্যাংলামো করে কেন সার্থকের কাছে ধরা দিতে যাবো বলতো দিদিভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই এটা এক্সপেক্টই কী করে করলি যে আমি নিজের মনের দুর্বলতার কথাটা সার্থকের কাছে তুলে ধরবো এবং সার্থকের কাছে হাসির পাত্রই হয়ে উঠবো? তুই যদি এটা ভেবে থাকিস যে না আমি আমার নিজের কথা বলে সার্থকের উপরে জোর জবরদস্তি আমার ভালোবাসা আদায় করতে যাবো, তাহলে আমি সরি টু সে এই কথাটা আমি তো রাখতে পারলাম না দিদিভাই। অন্যদিকে রাই বলতে থাকে যে সত্যি কথাটাকে অন্যদিকে কেন নিয়ে নিচ্ছিস বলতো? তুই একবার আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেছিস? দেখ এরকম করে নিজেদের জেদে অবশিষ্ট থেকে কিন্তু লাস্টে গিয়ে তোদের সম্পর্কটা চিরকালের জন্য ভেঙে যাবে এবং এই ভাঙা সম্পর্ক কিন্তু জোড়া লাগাতে অনেকটা সময় লেগে যাবে। দেখ স্রোত, মান সম্মান জোগাতে যেমন অনেকটা সময় লেগে যায়, তাই মান সম্মান ধূলিসাৎ হয়ে যেতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। ঠিক সেরকম হলো গিয়ে সম্পর্কটা ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে অনেকটা আগলে রাখতে হয়। আর ভালোবাসার মধ্যে কিসের এত রেষারেষি বলতো, আর কিসের এত ইগো? আমি কিছুই তো বুঝতে পারছি না। তোদের এই ইগোটাই না তোদের সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কিসের সম্পর্কের দোহাই দিচ্ছিস আমাকে? আমাকে বলতে পারিস যে সম্পর্কটা কোনো দিন তৈরিও হয়নি। আর তার থেকে বড় কথা, তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের মধ্যে যে সম্পর্কটা স্বামী স্ত্রী আছে সেরকম কোনো সম্পর্ক আমার এবং সার্থকের মধ্যে নেই। তাহলে তুই বুঝতে পারছিস যে মানুষটার সঙ্গে আমার 9 মাস থাকা সত্ত্বেও যখন সম্পর্ক কোনো রকম কোনো তৈরি হয়নি, ফিলিংস তৈরি হয়নি সেই মানুষটার মনে আমাকে নিয়ে, তাহলে সেই মানুষটার মনে রীতিমতো এটাই ধরে নিতে হয় যে আমাকে নিয়ে বিন্দুমাত্র জায়গা নেই এবং ইমোশনস নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে এই কথাটা আমি তোর সঙ্গে কোনো মতে অ্যাগ্রি করতে পারলাম না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সার্থকও তোকে একইভাবে ভালোবাসে যেরকমটা তুই ভালোবাসিস সার্থককে। তাই তোরা বসে একে অপরের মাঝখানে এই সকল কথাটা সর্ট আউট করে নিলেই তো পারিস। শুধু শুধু কেন সম্পর্কটাকে ভাঙতে যাচ্ছিস? কেন ওই বোকামোগুলো করছিস বলতো? পরে কি তো দুজনেই কষ্ট পাবি। আর আমি যতটুকু তোদের বুঝতে পেরেছি যে তোরা আড়ালে থেকেও নিজেদেরকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিচ্ছিস। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।